হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো প্রতিনিয়ত জীবনে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে দেখো সকালবেলা আমি রান্না করেছি সিদ্ধ ভাত। তো আগের দিন রান্না করেছিলাম টক শাক, সেই টক শাকটা ছিল, তাই জন্য ভাবলাম যে আজকে সিদ্ধ ভাতের সঙ্গে টক শাকটা খেয়ে নিই, কারণ নষ্ট হয়ে যাবে। মেয়েটাকে স্কুলে পাঠাবো, স্কুলে পাঠিয়ে আমার অনেক কাজ রয়েছে। বাবার বাড়িতে আসার পর দেখো কত জামা কাপড় হয়েছে, আর আমার শাশুড়ি মা এখানে নেড়ে দিয়েছে কুল। তো কুলগুলো ভাবলাম একটু সরিয়ে রাখি, আর এখন কিন্তু রৌদ্রের তাপটাও অনেক। তো সকালবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আমি সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছিলাম। জানি আমার অনেকগুলো জামা কাপড় ধুতে হবে, আর এই শাড়িটা দেখো সাদা শাড়ি, এটা মহোৎসবে পরেছিলাম। তো ভাবছি কি একটু ধুয়ে দেবো, কারণ খাওয়া দাওয়া হয়েছে, মানে এঁটো কাটা হয়ে গেছে। তো এই সাদা শাড়িগুলো বিশেষ করে পুজোর দিনে পরতে বেশ ভালো হয়, তাই জন্য ভাবলাম যে ধুয়ে দিই, যদি কোনো দিন আবার পুজোয় বসি তখন আবার ধুতে হবে, ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তাই জন্য একবারে ধুয়ে টুয়ে মেলে দেবো। তো এই যে দেখো সব জামা কাপড়গুলো ভিজাবো। তো নতুন আরেকটা সার্ফের প্যাকেট এনেছি, সার্ফ ছিল না। তো এই যে সব জামা কাপড়গুলোকে ভিজাবো। তো প্রথমে ভাবলাম যে শাড়িটাকে একটু শ্যাম্পু দিয়ে ভিজাই, কারণ ওই সব শাড়ি দেখবে একটু সার্ফ দিয়ে ভিজালে ভালো হয় না। তো অল্প একটু সার্ফ দিলাম, দুটো শ্যাম্পু দিয়েছি, ভাবলাম হবে না, তাই জন্য একটুখানি সার্ফ দিয়ে দিলাম। আর এই সার্ফটা না কোটোর ভিতর ভরতে হবে। তো এই নতুন প্যাকেটটা ঘর থেকে নিয়ে আসছি, আর কি মাসকাবারি বাজার যখন করা হয় না, একবারে বেশি করেই করা হয়। তো এই সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো তার ফাঁকে দেখো একটুখানি ভিজানোর পরে আমি কেচে মেলে দিচ্ছি, কারণ এগুলো বেশি একটা নোংরা না, জাস্ট একটু সার্ফ দিয়ে ভালো করে ধুতে হবে। বাবার বাড়িতে ছিলাম, মা অর্ধেকটা বেশি করে দিয়েছে। এই বাড়িতে টুকটাক তোমাদের দাদাভাই ছিল, সেই জামা কাপড়গুলো ছিল, সেগুলো ধুতে হলো। যেরকম এই যে প্যান্ট, তারপরে আমার কিছু জামা আছে, তো ওগুলো কাচলাম। তারপরে ব্লাউজ ট্লাউজ এইগুলো দিয়ে দেখো কীরকম রোদ হয়েছে। আর আমার ড্রাগন গাছে না এবার বেশি একটা ফুল বেরোয়নি, কারণ এবার না বেশি একটা যত্নও করা হচ্ছে না, জল দিতে হতো প্রতিদিন। তো আমি বাড়ি ছিলাম না জন্য শাশুড়ি মা মনে হয় জল দেয়নি সেইভাবে, সেই গোড়াগুলো পুরো শুকিয়েই গেছে। তো এখন আর কি আমি মুরগির খাঁচার কাছে যাচ্ছি। দেখো এই খাঁচাটা বানানো হয়েছিল কতদিন আগে, এতে কত হাঁসও পোষা হয়েছিল, এখন আর কিন্তু নেই। আর আজকে সকালবেলা যখন আমি সিদ্ধ ভাত রান্না করি, তারপরে একটা মানে হাঁস বিক্রি করতে এসেছিলো, মানে অনেকগুলো হাঁস নিয়ে এসেছিলো। তো আমি ভাবছিলাম নেব না, তারপরে ভাবলাম যে এত কম দামে দিচ্ছে, একটা হাঁস রেখে দিয়েছি, এটাকে আজকে রান্না করব। তো হাঁসটাকে দেখো অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম, এখন আর কি এটাকে কেটে কুটে বেছে রান্না করব, মানে পরিষ্কার করতে হবে। আর তোমাদের দাদাভাই তো দোকানে আছে, এই জিনিসগুলো আমারই করতে হয়। অনেকের হাজব্যান্ডরা আছে যে এইসব জিনিসে একটু হেল্প করে, কিন্তু আমি একাই 100 বলতে গেলে। তো দেখো কলা পাতা কেটে নিয়ে আসলাম, এখন হাঁসটার জন্য গরম জল নিয়ে এসেছি ঘর থেকে, কারণ গ্যাসে করিনি, এই ইলেকট্রিক কেটলিতে একবারই এক কেটলি দিয়েছি, হয়ে গেছে। তো এখন সুন্দর করে হাঁসটাকে পরিষ্কার করব। দুপুরবেলা আজকে আর কি হাঁসের মাংস রান্না হবে। আর হাঁসের মাংস কিন্তু এই শীতকালে খেতে খুব ভালো লাগে। তো এখন তো মানে শীত বলতে গেলে চলেই গেছে, আর এই হাঁসটা না খুব কচি, একদম বাচ্চা হাঁস বলতে গেলে। তো ভাবলাম অনেকটা কম দাম নিয়েছে, কত নিয়েছে বলবো? 220 টাকা। 220 টাকায় কি কোনোদিনও হাঁস পাওয়া যায়? তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য ভাবলাম যে নিয়েই নিই। আর হাঁসের মাংস না অনেক দিন খাওয়াও হয় না, আর আমার কাছে বলতে গেলে হাঁসের মাংস খুবই টেস্টি লাগে। আর এই দেখো আমি শিলপাটায় মশলাটাও করে নিয়েছি, আলু কেটেছি, তারপরে যে মাংসটা কেটে বেছে ধুয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে, এখন চালটাও ধুয়ে একদম পরিষ্কার করে এনেছি। এখন আমি চলো উনুনটা আগে জ্বালিয়ে দিই, রান্নাবান্না করতে হবে। আজকে আমার সেই জামা কাপড় কাচা টাচা দিয়ে অনেকটা লেট হয়ে গেছে, কি বলো তো, জামা কাপড় কাচলাম, তারপরে ঘর দুয়ার একটু গোছানোর ব্যাপার ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো একবারে রান্নায় চলে আসি। আর এই যে উনুনটা ধরিয়ে দিলাম, আর আমার উনুনটা না বেশ সুন্দর জ্বলে, মানে এই উনুনটা তো আমিই বানিয়েছি, তোমরা দেখেছো কতটা কষ্ট করে কতদিন ধরে বানালাম। আর মাটির জিনিস যতটাই লেট করে বানানো হয় ততটাই ভালো হয়, মানে আস্তে আস্তে কাজ করতে হয়। আর এই যে দেখো সব মশলাগুলো এখন দিয়ে এখন ভালো করে কষাবো। এর ভিতর দিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে গিয়ে ধনে বাটা। তো ধনে বাটা দিয়ে হাঁসের মাংস আর গোলমরিচ এই কটা দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর এই যে দেখো হাঁসের মাংসটা এখন ঢেলে দেবো। তো এখন ভালো করে কষাবো। আর এই হাঁসটা না খুব কচি, যার জন্য বেশি একটা মানে কষানো মানে ঝোল দেওয়ার প্রয়োজন হবে না। যেমন হাঁসের মাংস বিশেষ করে একটু শক্ত হয়, তো তখন একটু অনেকটা ঝোল দিয়ে কষা মানে জাল দিতে হয়। তার ভিতর দেখো আলুটাও দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষিয়ে নেব। আর তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও।
আমার তো খুবই ভালো লাগে হাঁসের মাংস। এই যে দেখো ঝোলটা দিয়ে দিয়েছি, এখন দেখো ফুটে এসেছে। তারপরে আমি ভাবলাম আজকে একটু দুফোড়নে রান্না করব। তো তেল হয়েছে প্রচুর, আমি কিন্তু বেশি একটা তেল দিইনি। আর একটা হাঁসে ওই 750 মতো মাংস হয়েছে, 1 কিলো হবে হয়তো হাঁসটা। তো 1 কিলোর থেকে ওই কেটে কুটে 750 হয়েছে। আর এর ভিতর দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। এখন আমি মাংসটাকে ঢেলে দেবো। তো এখন মাংসটাকে ঢেলে দেওয়ার পরে আমি একটু গরম মশলা বেটে দিলেই আমার রান্না হয়ে যায়। তো এই যে দেখো কি সুন্দর করে ফুটছে, একটুখানি ফুটে এলে এই যে নামিয়ে নেব এখনই। তো গরম মশলা দেওয়া হয়ে গেছে আমার। আর এই যে দেখো নামিয়ে নিলাম। মাংসটার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। হাঁসের মাংস কিন্তু একটু কালচে রঙের হয়। তোমরা আবার কেউ মানে হাঁসটাই এমনই যে হাঁসের মাংস রান্না করলে কিন্তু কালচে কালচে হয়। তো এই যে দেখো আমি একটু রান্নাঘরটাকে এখন গুছিয়ে নেব। ভাতটাও আমার হয়ে গেছে, ভাতের মাড়টা কেড়ে নিচ্ছি। তো উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, মানে কি কাঠের জালে রান্না করলে ওই উনুনে রান্না ধরিয়ে অনেক কাজও করা যায়। আর আমি না বসে বসে একভাবে রান্না করি না, ওই একটা কাজ রেখে দিই, রান্না করতে করতে আরেকটা কাজ করি। তো হয়ে গেল আমার রান্না বান্না। তো চলো এখন আরেকটা জিনিস ভাজি, যেটা হচ্ছে পুঁই মিচুরি। এটা এনেছিলাম দিদি বাড়ি থেকে। তো ওই পুঁই মিচুরিটা অনেক দিন ধরে ভাবছি খাবো, কিন্তু আমার বর আবার এটা পছন্দ করে না, কারণ এটার ভিতর অনেক বীজ থাকে। তো ওই বীজগুলোর মুখে পড়লে ভালো লাগে না। তো একটা ছোট্ট মতো আলু দিয়েছি আর সঙ্গে পেঁয়াজ দিয়ে এখন পুঁই মিচুরিটাকে ভেজে নেব। আর পুঁই মিচুরিটা পুরো একদম পাকা ছিল। তো এর ভিতর দেখো যে ধনেটা ছিল সেটা আর কি ঢেলে নিলাম, কারণ অনেকটা ধনে কিনে নিয়ে এসেছিলাম, কারণ হাঁসের মাংস রান্না করব তাই জন্য। আর দেখো মাংসটার কালারটা কি লোভনীয় এসছে, দারুণ এসছে না, পুরো তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। আর আমি না হাঁসের মাংসের লেগ পিস রেখেছি, কারণ আমার মেয়েও খেতে পারবে। আর এখন দেবো আমার শাশুড়ি মাকে। আমার শ্বশুরমশাই আবার এই হাঁসের মাংস তেমন বেশি পছন্দ করে না, মানে খাই না বলতে গেলে, অ্যালার্জি সমস্যা। তো অল্প করেই দেবো। আর আমার শাশুড়ি মাও বেশি মাংস খেতে পছন্দ করে না, তাই জন্য যেটুকু খাবে সেটুকুই দেবো, ফালতু দিলে নষ্ট করবে। আর মাঝে মধ্যে কী করে জানো তো, আমরা দিই, পরে 2 দিন পরে আমাদেরই ফিরিয়ে দেয়, বলে আমি খেতে পারছি না, তোরাই খেয়ে নে। যাই হোক চলো, এই যে দেখো এখন দিতে যাচ্ছি। বেশি করে দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ খাওয়া নিয়ে ব্যাপার তো, তাই না? যতটুকুন পছন্দ করবে ততটুকুই তো দেবো। আর চলো দেখো রোদ কিন্তু পুরো একদম সেই কড়কড়ে রোদ, আজকের ওয়েদারটা সেই গরম দিয়েছে। তো স্নান টান করে চলো একবারে তোমাদের দাদাভাইকে ডেকে একবারে নিয়ে যাচ্ছি। আর মেয়েটা না গেছে মনামিদের বাড়ি, স্কুল থেকে সেইভাবে খায় না, ওকে একে ডেকে নিয়ে আসলাম। বললাম তুমি যাও ডাকতে, তারপর নিয়ে আসছে। এখন আমার বরকে দিয়ে দিচ্ছি, ও পুঁই মিচুরি আর খায়নি, মানে ওগুলো পছন্দ করে না, যে সেই জন্য আর ও কি খেলো না। তো আমি এখন ওটা দিয়ে খাবো, আর ওকে দিয়ে দিলাম মাংস। ও আর কি রিভিউটা দেবে, দেখো কি করে মেখে খাই, পুরো একবারে এক থালায় সব কটা ভাত মেখে খাবে। আর মেয়েটাকেও আমি মেখে দিয়েছি, ও কিন্তু একটু একটু করে খাচ্ছে। যদিও একা নিজে হাত দিয়ে তেমন খেতে চায় না, আমারই ওকে খাইয়ে দিতে হয়। তারপরেও যেটুকু নিজে হাত দিয়ে খাই সেটাই তো বেশি, তাই না বলো? তো এই যে তোমাদের দাদাভাই দেখো খাচ্ছে, খেয়ে তো ওর কাছে খুবই ভালো লেগেছে। আর হাঁসটা ছিল খুবই মানে নরম কচি, বেশি একটা শক্ত না, তাই জন্য ওর বেশ ভালোই লেগেছে। তো চলো খাওয়া দাওয়া করুক। সারাদিনের তো কাজকর্ম বলতে গেলে হয়েই গেল, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না। রাত্রেবেলা রান্না করব না সেই প্রস্তুতি নিয়েছি, যাতে একবারে আমাদের দুপুরবেলা খাওয়া হলে যেটা থাকবে রাত্রেবেলাও হয়ে যাবে একবারে। 2জন 3জনের জন্য আর কত রান্না করতে ইচ্ছা করে, তাই না বলো? তো ওই যে দেখো এখন খাচ্ছে, আমিও খাবো। তো খাওয়া দাওয়ার পরে আর একটু কাজ আছে, যেটা মেয়েটা দেখো কি সুন্দর করে লেগ পিসটা ধরেছে। আর সামনে দুটো দাঁত নেই, তো ওর একটু সমস্যা হয় খেতে, তাও কিছু করার নেই। তারপরে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে, সেইখানে চলে গেলাম রেডি হয়ে। তো এখানে গিয়ে তিলক দিচ্ছিল, তিলকটা নিলাম। দেখো কি সুন্দর করে গান গাচ্ছে, এত ভালো লাগছে। এখানে আসলে পরে মনটা না সত্যি ভালো হয়ে যায়। তো ওই জন্য আজকে না ভয়েসগুলো আমি মিউট করে দিলাম, কারণ সকাল থেকে মাইক বাজছিল, জানি মাইক বাজলে তোমরা কিছুই শুনতে পারবে না, তাই জন্য আমি আর কি তোমাদের সঙ্গে আর কি ভয়েসটা আমি মিউট করে দিলাম। তো এখানে দেখো হচ্ছে সূর্য পুজো। তো সূর্য পুজো করছে সব মহিলারা, তার স্বামীর আয় বৃদ্ধির জন্য এই সূর্য পুজোটা করে। তো আমার ইচ্ছা ছিল, কিন্তু কোনো ক্রমে বাড়ি থেকে আসার পরে না এই জিনিসটা আগে থেকে বাজার করে রাখতে হয়, যেমন গামছা কিনতে হয়। তো বন্ধুরা তোমরা গানটা একটু শোনো, দেখো কি সুন্দর করে গানগুলো গাইছিল, এত ভালো লাগছিল। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো গানটা শুনতে থাকো। আর এই যে ভিডিওর লাস্ট পার্ট, দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে। তোমরা কিন্তু গানটা স্কিপ করো না, এত সুন্দর গেয়েছে, তোমরা দেখো।
লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবার ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে। পূজার দ্রব্য দেখিয়া বটুর মন শন শন করে, পূজার দ্রব্য দেখে বটুর মন সনসন করে, পূজার দ্রব্য দেখে বটুর মন সনসন করে, পূজার দ্রব্য দেখে দিলের মন সনসন করে। আরে খিলের নাড়ু দেখিয়া বটু কহে বারে বার, খিলের নাড়ু দেখে বটু কহে বারে বার, আর দেখে বটু কহে বারে বার। আইসো সবে। ওরে বাবা রে বাবা, কি সুন্দর সুগন্ধ রে। আরে পুজোটা করো আগে। হ্যাঁ। বলি আইসো সবে পূজায় বসো রইতে না গিয়া, আইসো সবে পূজায় বসো রইতে নারিয়া, আইসো আর বসো হইতে পারি না, আমার আর ধৈর্য ধরে না, আর ধৈর্য ধরে না, আর ধৈর্য ধরে না। আর ধৈর্য ধরে না। আইসো সবে পূজায় বসো আর ধৈর্য ধরে না। আইসো সবে পূজায় বসো আর ধৈর্য ধরে না। আসন বসন ভূষণ দিয়া এবার ওঠো, আসন দাও, উঠে এসো, একজন উঠো উঠো। আসন বসন ভূষণ দিয়া এবার বসন দাও হাতে। বসন ভূষণ দিল, এবার বটুকে বরণ করা হলো। ব্রাহ্মণকে তো বরণ করতে হয় বাবা, ব্রাহ্মণ বরণ হয়ে গেল। এবার ব্রাহ্মণের চরণ ধোয়াতে হবে। রাধারানী জল নিয়েছে, এই জলটা দে তো, জল জল। যেই না রাধারানী হাতে জল নিয়ে, হ্যাঁ কেন চরণ ধোয়াবো, বাবারই কোথাকার পুরুষ এসেছে রে। দেখেছো, বলে মেয়ে মানুষের হাতে জল নিই না, আসলে ভয় আছে না, ভয় আছে না। বলে দেখো গায়ের রং তো কালো, আর মেঘ এসেছে রাধাকুণ্ডের মাটি, ব্রাহ্মণ সেজেছে, তাই এখন যদি পা দুটো ধোয়ে দেয় তো অরিজিনাল রং তো বেরিয়ে যাবে, সবাই চিনেও ফেলবে। এর জন্য গোবিন্দ বলছে আমি মেয়ে মানুষের হাতে জল নিই না। আচ্ছা ঠিক আছে, তুমি কত বড় পুরুষ আমি একটু পরে দেখছি, দাঁড়াও। হ্যাঁ এ বটু, তোর যেভাবে লাল ঝোল পড়ছে ভাই, পূজার আগে তো সব নিবেদন হয়ে গেল। হ্যাঁ দেখো, ব্রাহ্মণকে সেবা দিলে দোষ নয়, তাই না? আগে ব্রাহ্মণকে একটু সামাল দিই। আই ওই নাড়ুটা দেখো, সেই বানালাম না বাড়িতে স্পেশাল করে, দেখি তাড়াতাড়ি। এই এটা সেইটা তো, আচ্ছা এই কাছে এই হাঁকাও। কেমন হয়েছে বলবি? নিজের হাতে বানিয়েছি তো, ভালো হয়েছে? বাহ, শুনেও শান্তি, ও খেয়ে শান্তি, আমার শুনে শান্তি। ভালো লাগছে তো ভাই? হ্যাঁ কি হলো? কাজ হয়েছে। কি হয়েছে ভাই? কেন মিষ্টি খাওয়ালাম, লাড্ডু, আলু নিয়ে ভিড়ে গেল, কারেন্ট চলে গেছে, কি করবো? সরিষার ফুল ধরেছে গাছে গাছে, এখন সরিষার সময় না বলো দেখি, সব সরিষার ফুল ওগুলো ঘুরছে। তা তুই একটু ঘুরে নে, ধরেছি গেছে হয়েছে মামা। বটুর এই অবস্থা কেন হলো? হ্যাঁ ওই যে লাড্ডুটা নিয়ে এসেছিল না, ওর ভেতরে সিদ্ধি বাটা দেওয়া ছিল, ও বেটা খেয়েছে, নেশা ধরেছে। হ্যাঁ এখানেও রাস্তা পরিষ্কার। এবার সকলে সখীরা বললো, হে গোবিন্দ তুমি একবার রাধারানীকে বামি নাও। বলি দাঁড়াও না দেখি হে, দাঁড়াও না দেখি হে, রাধারানী বামে লইয়ে দাঁড়াও না দেখি হে।